আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের আজকের এই ভিডিওতে আমরা একটি সাবজেক্ট রিভিউ নিয়ে আলোচনা করব। সাবজেক্ট রিভিউটি কি? আমাদের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স এই সাবজেক্টের রিভিউ দেবো, পুরোপুরি আমাদের ফুল রিভিউ দেখব। এই সাবজেক্টের আমাদের কি কি পড়ানো হয়, কোথায় পড়ানো হয়, কিংবা এর ভবিষ্যৎ কি বা এর স্যালারি কেমন, আলটিমেটলি সব কিছু নিয়ে একটি সুন্দর আলোচনা করব এবং এর মাধ্যমে এমন একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যাতে করে কোনো একজন শিক্ষার্থী যখন চিন্তা করে আমি এই সাবজেক্টে পড়বো কিনা বা এরপরে কী হবে এ সম্পর্কে আইডিয়া পাবে। চলুন আমরা শুরু করি। তাহলে প্রথমে আমি আমার পরিচয়টা নিয়ে আমি আপনাদের সাথে আছি এইচ.এম. নাসরুল্লাহ। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে এবং এরই পাশাপাশি আমি এচিভের একজন ম্যাথমেটিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। চলুন আমরা শুরু করি। তাহলে প্রথমে যদি আমরা দেখতে চাই যে হোয়াট ইজ অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, তাহলে এইটা কি? অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স হলো কি স্ট্যাটিস্টিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে কী করা হয়, আমরা এখানে ডাটা কালেকশন এর প্ল্যানিং করি। কী করে? আমরা প্ল্যানিং অফ ডাটা কালেকশন, ডাটা ম্যানেজমেন্ট করি, ডাটা অ্যানালাইজিং করি এবং এই যে ডাটা আছে এর থেকে আমরা ইন্টারপ্রেট করি কি এর ইনসাইট বের করি। তাহলে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে কী হয়, এখানে একটা স্ট্যাটিস্টিক্সের ব্রাঞ্চ যেখানে কী করে আমাদের ডাটা কালেকশন থেকে শুরু করে ডাটা অ্যানালাইসিস, ডাটা ম্যানেজমেন্ট এবং এটা থেকে ইন্টারপ্রেট করি ইনসাইট কী আছে বা ইন্টারপ্রেট করি ভবিষ্যৎ সম্পর্কে ইন্টারপ্রেট করি, আমাদের স্যাম্পল থেকে পপুলেশন সম্পর্কে আইডিয়া করি এবং যেটাকে বলি কি আমরা ইন্টারপ্রিটেশন। এবং এর মাধ্যমে কি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফ প্রবলেম যেগুলো আছে এগুলো সলভ করি। এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কোথায় লাগে? এটা আমাদের লাগে, এটা খুবই ক্রুশিয়াল রোল প্লে করে কোথায়? আমাদের বিজনেস, ইকোনমিক্স এবং পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং সহ সোশ্যাল সায়েন্স এবং আমাদের এনভায়রনমেন্টাল বিভিন্ন ক্ষেত্রে আমরা কি আমাদের এই অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ইউজ করি। আশা করি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স সম্পর্কে সবাই ধারণা পেয়েছেন। এবার যদি আমরা পরবর্তীটা দেখি যে এখন প্রথমেই একটা প্রশ্ন যে ভাই আসলে এইটা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে পার্থক্য কী? সচরাচর এই প্রশ্নটা আসে যে স্ট্যাটিস্টিক্স এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আসলে পার্থক্য কী? আসলে যে পার্থক্য আমরা দেখতে চাই শুধু যে পিওর স্ট্যাটিস্টিক্স যেটা, এইটা আমাদের কী করে, এটা প্রাইমারি আমাদের ফোকাস করে কার উপর? দেখেন যে নাম্বার, ম্যাথমেটিক্স এবং থিওরি। মূলত পিওর ম্যাথমেটিক্সের থিওরি বেস, মোটামুটি আমাদের স্ট্যাটিস্টিক্সে যত থিওরি আছে এগুলো নিয়ে কাজ করে কি আমাদের স্ট্যাটিস্টিক্স। তাহলে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কি? অ্যাপ্লাইড স্ট্যাট হলো যে আমাদের এই যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে স্ট্যাটিস্টিক্সের যে থিওরি বা ম্যাথমেটিক্স বা নিউমেরিক্যাল এক্সাম্পল যেগুলো আছে এর উপর ভিত্তি করে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে আমাদের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। তাহলে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কী করে? আমাদের রিয়েল লাইফ প্রবলেম এর সলিউশন ফাইন্ড করে এবং আমাদের রিয়েল লাইফ যে অ্যাপ্লিকেশন আছে এগুলো কী করে? অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। আশা করি স্ট্যাটিস্টিক্স এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের পার্থক্য আমরা সবাই বুঝতে পারছি। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে আর কী পার্থক্য রয়েছে। এবং প্রথমে বলতে চাই যে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স হলো কি আমাদের একটা ডেটা সায়েন্সের বেসিক। তাহলে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স আমাদের কী করে? বিভিন্ন মেথোডোলজি, বিভিন্ন মডেল এবং বিভিন্ন এর স্ট্যাটিস্টিক্যাল টেকনিক নিয়ে আলোচনা করে এবং এই টেকনিকগুলো ব্যবহার করে আমাদের ডেটা সায়েন্স কী করে? বিভিন্ন প্রেডিক্টিভ মডেল তৈরি করে, বিভিন্ন কমপ্লেক্স এবং লার্জ ডাটা সেট এগুলো নিয়ে কন্ডাক্ট করে এবং এগুলো অ্যানালাইসিস করে ভিতরে যে ইনসাইট রয়েছে এর ইনসাইট বের করে এবং আমাদের রিয়েল লাইফ যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করে। তাহলে এক কথায় বললে আমাদের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স হলো আমাদের ডেটা সায়েন্সের মূল বেসিক। এই বেসিককে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন জটিল এবং রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করে ডেটা সায়েন্স। এখন ডেটা সায়েন্স হলো কি একটা মাল্টি ডিসিপ্লিনারি, মানে এত বড় একটা ডিসিপ্লিন, মানে যেখানে কি অনেকগুলো ডিসিপ্লিন এখানে কি সংযোগ রয়েছে। যদি এখানে বলি কোন কোন ডিসিপ্লিনের সংযোগ রয়েছে, কম্পিউটার বা আইটি সেক্টর যেটা আছে সিএসসি বা আইআইটি সাবজেক্ট এর একটা পার্ট ডাটা সায়েন্সের মধ্যে আছে। এর মধ্যে কি আছে? আমাদের ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট আমাদের ডাটা সায়েন্সের মধ্যে আছে এবং আরেকটা পার্ট হলো আমাদের বিজনেস ডোমেন বা বিজনেস নলেজ। যেহেতু ডেটা সায়েন্সের মূল যে আমাদের ডেটা অ্যানালাইসিস করি কোন ধরনের, আমরা বিভিন্ন বিজনেস ডেটা অ্যানালাইসিস করি এবং এর মধ্যে কি বিভিন্ন বিজনেস ডেটা অ্যানালাইসিস করে আমাদের বিজনেসে বিভিন্ন কি ডিসিশন নিতে সুবিধা হয় আমাদের ডেটা সায়েন্সের মাধ্যমে। তাহলে যদি বলি যে ডেটা সায়েন্সের যে অনেকগুলো ফিল্ড আছে বা অনেকগুলো সেক্টরের ইন্টার কানেকশন যেটা সবগুলো মিলে কি আমাদের ডেটা সায়েন্স সাবজেক্টটি তৈরি হয়েছে। এখন ডেটা সায়েন্সের একটা পার্ট হলো ম্যাথমেটিক্সের, একটা পার্ট সিএসসির, একটা পার্ট আমাদের স্ট্যাটিস্টিক্সের, আর একটা পার্ট বিজনেসের, সবগুলো সমানে তাহলে আমাদের কি ডেটা সায়েন্স সাবজেক্টটা তৈরি হয়েছে। এবং এই ডেটা সায়েন্স সাবজেক্টের আন্ডারে আমরা বা এই ডেটা সায়েন্সের আশেপাশে আমাদের কী আছে দেখেন, মেশিন লার্নিং, এটাও কি আমাদের ডেটা সায়েন্সের আশেপাশে, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ট্র্যাডিশনাল রিসার্চ, সবগুলো মিলিয়ে কি আমাদের যে ডেটা সায়েন্স। ওকে, তাহলে বুঝলাম যে ডেটা সায়েন্স মূলত আমাদের মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, যার সমন্বয়ে আমাদের একটি সংকর সাবজেক্ট তৈরি হয়, তার বিভিন্ন পার্ট বিভিন্ন সাবজেক্ট থেকে এসছে এবং এটি খুবই একটি যে বৈচিত্র্যপূর্ণ সাবজেক্ট। এক কথা যদি বলি তাহলে বুঝলাম যে স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাট এবং কি আমাদের যে ডেটা সায়েন্স এর মধ্যে পার্থক্য এবং সম্পর্ক কী। এবার
এবার যদি আমরা দেখি যে আমরা ডেটা সায়েন্স আমরা কেন পড়বো, ডেটা সায়েন্স পড়ে আমাদের লাভটা কি আসলে, তাহলে মোটিভ টু লার্ন, আমরা কেন শিখবো বা কেন পড়বো ডেটা সায়েন্স। তাহলে যদি প্রথমে যদি বলি যে হাই ডিমান্ড অ্যান্ড লুক্রেটিভ ক্যারিয়ার অপরচুনিটি, যদি বর্তমান যুগ হলো এআই এর যুগ বা ডেটা সায়েন্সের যুগ বলা হয়, তাহলে এইখানে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা সায়েন্সের জব খুবই, এখন এটার খুবই চাহিদা এবং খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট যদি বলি, বা এর জব ফিল্ড খুবই আমাদের প্রসারিত এবং এর জবের কোনো বলতে গেলে কোনো অভাবই নাই। তাহলে পরেরটা যদি বলি যে হায়ার এডুকেশন অ্যান্ড অ্যাডভান্স রিসার্চ, যদি হায়ার এডুকেশনের জন্য আমাদের বিদেশের জায়গায় যদি কেউ যেতে চায় বা এই পিএইচডি বা মাস্টার্সের জন্য হায়ার এডুকেশনে আমাদের এই ডেটা সায়েন্সের কিন্তু হিউজ ডিমান্ড, এবং অ্যাডভান্স রিসার্চ, আমরা যত ধরনের অ্যাডভান্স রিসার্চ হয় এই রিসার্চগুলোতে আমাদের এই ডেটা সায়েন্সের কিন্তু হিউজ কন্ট্রিবিউশন রয়েছে। তাহলে পরে যদি দেখি যে ভার্সেটাইল অ্যাপ্লিকেশন, ডেটা সায়েন্সের এমন কোনো সেক্টর নাই, এক কথা যদি বলি যে এমন কোনো সেক্টর নাই যেখানে কি ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন নাই। তাহলে পরে যদি ফিউচার প্রুফ স্কিল, তাহলে এর স্কিলটা আমরা কাজে লাগিয়ে ফিউচারে কি আমাদের এই স্কিল যদি হয়, তাহলে আমরা দেখতেই পাচ্ছি বর্তমান চ্যাট জিপিটি বলি, ডিপসিক এআই বলি, সব কিছু কিন্তু এআই নির্ভর হয়ে যাচ্ছে। তাহলে এই সেক্টরে আমাদের স্কিল্ড হয়, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু উদ্ভাবন করা সম্ভব। ওকে, তাহলে পরেরটা কি, ডেটা ড্রাইভেন ডিসিশন মেকিং। তাহলে ডেটা সায়েন্স থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা কেন পড়বো কেন, কারণ আমাদের আমাদের যে কোনো ডিসিশন, বড় বড় ডিসিশন নেওয়া হয় না কেন, সব কিছু কিন্তু ডেটা নির্ভর, ডেটা অ্যানালাইসিস করে তার মধ্যে ইনসাইট বের করে যে কোনো ডিসিশন নেওয়া হয়। জাতীয় পর্যায়ে যদি বলি বিভিন্ন প্রজেক্ট বা যদি বলি কোনো পলিসি মেকিং, সব ক্ষেত্রে কি এই ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে যে আমাদের ইনসাইটটা পাই, সেই ইনসাইট ব্যবহার করে আমরা যে আমাদের ডিসিশনগুলো নেওয়া হয়। তাহলে এইগুলোকে আমরা বলি যে ডেটা ড্রাইভেন ডিসিশন। ওকে, ঠিক আছে। তাহলে পরের স্লাইড আমরা যদি যাই পরেরটা, তাহলে পরেরটাই দেখি যে এখানে কী বলা হয়েছে, কোন কোন ইউনিভার্সিটি এগুলো পড়ানো হবে, বিএসসিতে কোন কোন ইউনিভার্সিটি ডেটা সায়েন্স আমাদের এই সাবজেক্টটা কি বা এই প্রোগ্রামটা কি অফার করে। তাহলে যদি এখানে দেখি প্রথমে যদি ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে কী করে আমাদের, যে এখানে আমাদের ডিগ্রিটার নাম হলো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা পড়ানো হয়। এছাড়া আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এইখানে সাবজেক্টের নাম হলো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স। এছাড়া মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের এই সাবজেক্টটা পড়ানো হয়। এছাড়া আছে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিতেও কি ডেটা সায়েন্স সাবজেক্টে আছে। তাহলে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে প্রথমে 4টে ইউনিভার্সিটিতে আমাদের ডেটা সায়েন্স সাবজেক্টটি পড়ানো হয়। এছাড়া প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে আমাদের গ্রিন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এছাড়া আছে আমাদের ডিআইইউ মানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং এছাড়া আছে ইডব্লিউইউ মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তাহলে এই সাবজেক্টগুলোতে কি আমাদের ডেটা সায়েন্স সাবজেক্টটি পড়ানো হয়। বাংলাদেশে যদি বলি, বাংলাদেশে এইগুলো ইউনিভার্সিটির বাইরে কোনো ইউনিভার্সিটি আপাতত ওইরকমভাবে ডেটা সায়েন্স পড়ানো হচ্ছে না। তাহলে যদি কেউ পড়তে চায় বা জানতে চায় কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তাহলে এই হলো কি তোমাদের উত্তর। ওকে, ঠিক আছে। তাহলে পরেরটা যাই দেখি। এবার আমরা মূলত আলোচনা করব যেহেতু আমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স সাবজেক্টটি সম্পর্কে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে আবার অনেকগুলো ইনস্টিটিউট আছে, তার একটি ইনস্টিটিউটের নাম হলো আইএসআরটি, যার ফুল ফর্ম হলো ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। সেই ইনস্টিটিউট সম্পর্কে আমাদের জানতে চাই এখানে কী পড়ানো হয়, আমাদের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স সাবজেক্টটি এখানে পড়ানো হয়। তাহলে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে, এবং এইটা একটি বাংলাদেশের লিডিং ইনস্টিটিউট বাংলাদেশে যতগুলো ইনস্টিটিউট আছে তার মধ্যে অন্যতম একটি ইনস্টিটিউট আইএসআরটি। এখন এখানে ডেটা সায়েন্স কবে থেকে চালু হয়েছিল, 2022-23 শিক্ষাবর্ষ থেকে এখানে ডেটা সায়েন্স কারিকুলাম এর ইনস্টিটিউটটিকে পার্ট হিসেবে যুক্ত করা হয়। এখানে আরও কিছু বৈশিষ্ট্য আছে, এখানে কি খুবই টাইট শিডিউল, কোনো সেশন জট নাই। যদি বলতে যাই যে ঢাকা ইউনিভার্সিটির যদি 1 থেকে 2টি ইনস্টিটিউট বা ডিপার্টমেন্ট ধরা হয় যেখানে সবার আগে ইয়ার শেষ হয়, তার মধ্যে আইএসআরটি একটা। বেশিরভাগ ক্ষেত্রেই সবার আগে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে আইএসআরটির বার্ষিক ইয়ার বা একাডেমিক ইয়ার শেষ হয়, মানে সবার আগে এখানে পরীক্ষা সব কিছু শেষ হয়। মানে এখানে কোনো সেশন জট নাই বলতে কারো অনেকের বেশিরভাগের 4 বছর 4.5 বছর লাগলে এখানে প্রায় 3.5 বছরের মধ্যে অনার্স শেষ হয়ে যায়। এটা খুবই একটা পজিটিভ দিক। আবার যদি একটু খারাপ দিকও বলি, এখানে শিডিউল খুবই টাইট, এখানে পড়াশোনার চাপ অনেক বেশি। তাই যারা আসবেন খুবই চিন্তা ভাবনা করে আসবেন যেখানে আপনার জন্য সুইটেবল কিনা, আপনি আসলে কী চান। তাহলে পরেরটা যদি বলি যে ওন এনরিচ লাইব্রেরি, এই ডিপার্টমেন্টে বা ইনস্টিটিউটের নিজস্ব একটি লাইব্রেরি আছে যেখানে পর্যাপ্ত আমাদের যত কন্টেন্ট দরকার, বই, আমাদের সোর্স সব কিছু এখানে আছে। তাই এটা খুবই একটা পজিটিভ দিক। আর ইনস্টিটিউটের জন্য নিজস্ব একটা লাইব্রেরি থাকার অনেক বড় একটা বিষয়। এটা আমাদের ডিপার্টমেন্টের নিজস্ব একটা লাইব্রেরি আছে। 2 ফুললি ফাংশনাল কম্পিউটার ল্যাব অ্যান্ড রিসার্চ ল্যাব, এখানে 2টা কম্পিউটার ল্যাব আছে এই ইনস্টিটিউটে এবং একটি রিসার্চ ল্যাব আছে। এরপর যদি বলি এখানে স্ট্রং অ্যালামনাই আছে।
একটি ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের জন্য অ্যালামনাই যে কতটা গুরুত্বপূর্ণ, যেটা যারা এখানে স্টুডেন্ট বা যারা জব লাইফে গেছে তারা খুব ভালো বুঝতে পারে যে এটা ইনস্টিটিউটে বা একটা ডিপার্টমেন্টের অ্যালামনাই কতটা গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ এই আমাদের ডিপার্টমেন্টের অ্যালামনাই খুবই স্ট্রং। আশা করি যেখানে ভর্তি হবেন বা এখানে চান্স পাবেন তারা এর সুবিধাটা নিতে পারবেন। এবার যদি বলি এখানে আরও কী করে, যে বছর জুড়ে বিভিন্ন সেমিনার, কাদের সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা একাডেমিশিয়ান বা বিদেশি বিভিন্ন সংস্থার সাথে এখানে প্রতি বছর জুড়েই আমাদের বিভিন্ন সেমিনার আয়োজন করা হয়। এছাড়া এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সারা বছর জুড়ে থাকে। এখানে ইনডোর গেমস বলেন, এখানে বার্ষিক পিকনিক, নবীনবরণ, এখানে থাকে আমাদের স্টুডেন্ট ক্লাবের বিভিন্ন প্রোগ্রাম। এক কথায় বলতে সারা বছর ধরে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এখানে চর্চা করা হয়, যেটা একজন স্টুডেন্টের মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ছিল আমাদের যে আইএসআরটি বা আমাদের ইনস্টিটিউট সম্পর্কে পরিচিতি। সবাই আশা করি ইনস্টিটিউট সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। এর মাধ্যমে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে, আপনি আসলে এই সাবজেক্টে আসবেন কিনা বা ইনস্টিটিউট আসা উচিত কিনা, কী কারণে আসা উচিত, কী কারণে আসা উচিত না। আসলে তাহলে তো আমরা দেখলাম যে আমাদের ইনস্টিটিউটের পরিচিতি দেখলাম। এখন যদি চাই তাহলে সাবজেক্টে কী পড়ানো হয়, ঠিক আছে, তাহলে কোর্সেস কী কোর্স আছে। এখন সবারই একটা জানার ইচ্ছা থাকে যে আসলে এখানে কী পড়ানো হবে, যে সাবজেক্টে পড়বো। আসলে অনেকে নাম শুনে চলে আসে কিন্তু আসলে ভিতরে ইনসাইট জানে না দেখেন আসলে কী পড়ানো হয়। তাহলে যদি বলি এখানে কী পড়ানো হয়, এখানে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ইন্ট্রোডাক্টরি কোর্স প্রথমে পড়ানো হয়, বিভিন্ন ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্সের কোর্স। স্ট্যাটিস্টিক্স বিভিন্ন কোর্স পড়ে, যেহেতু প্রথমেই বললাম যে ডাটা সায়েন্স একটা মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, এখানে বিভিন্ন ডিসিপ্লিনের সাবজেক্ট পড়ানো হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি বলি এখানে সি পড়ানো হয়, এখানে এসকিউএল আছে, এখানে আর আছে, এখানে পাইথন আছে, এখানে কি স্ট্যাটা আছে। তাহলে এই ধরনের আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এখানে কি শেখানো হয়, যেগুলো আমাদের ডেটা অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো ছাড়া আসলে ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্স কল্পনাই করা যায় না। তাহলে এখানে মানে যদি বলি যে সিএসসি রিলেটেড সাবজেক্ট যেগুলো, এগুলো এখন যদি কেউ একই সাথে ম্যাথমেটিক্স, তারপর কম্পিউটার সায়েন্স, তারপরে স্ট্যাটিস্টিক্স সবগুলোর একসাথে সংমিশ্রণ পেতে চায়, তাহলে হইতে পারে ডাটা সায়েন্স তার জন্য একটা বেস্ট চয়েস। তাহলে এরপরে কী আছে, এখানে বিগ ডেটা অ্যানালাইসিসের জন্য বিভিন্ন কোর্স পড়ানো হয়। এখানে স্ট্যাটিস্টিক্স ফর এআই অ্যান্ড মেশিন লার্নিং এই ধরনের এই রিলেটেড কিছু কোর্স আছে, এগুলো পড়ানো হয়। এখানে যদি বলি যে প্রবাবিলিটি এবং ইনফারেন্স, এটা স্ট্যাটিস্টিক্সের একটি ওতপ্রোত পার্ট, এগুলো এখানে পড়ানো হয়। এছাড়া এখানে ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল মেথড এই ধরনের সকল সাবজেক্ট পড়ানো হয়। এছাড়া এখানে ইকোনমিক্স বা ইকোনমিক ট্রিক্স এগুলো পড়ানো হয়। কারণ এখন ইকোনমিক্স কী কাজে লাগে, যেহেতু আমাদের ভেরিয়াস ফিল্ড, এখানে বিজনেস, ইকোনমিক্স সব সেক্টরে ডেটা সায়েন্স ভূমিকা রাখে, এখানে সব ধরনের ইন্ট্রোডাক্টরি কোর্স এখানে রাখা হয়েছে। এছাড়া এখানে আছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট অ্যান্ড স্যাম্পলিং, যে কীভাবে স্যাম্পলিং করা হয় বা কোনো একটা যে এক্সপেরিমেন্ট করতে ডিজাইন কীভাবে করা হয়, এর সব কিছু বিশদ এবং বিস্তর আলোচনা বিভিন্ন কোর্সের মাধ্যমে করা হয়েছে। এখানে রিগ্রেশন অ্যান্ড মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করা হয়, যে আমরা যদি কোনো কিছু ইন্টারপ্রেট করতে চাই বা কোনো একটা মডেল ফিট করতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস আমরা ইউজ করি। এছাড়া এখানে রয়েছে আমাদের যে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিসের বিভিন্ন কোর্স পড়ানো হয়। এছাড়া এখানে স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন অ্যান্ড কম্পিউটিংয়ের বিভিন্ন কোর্স রয়েছে। সিমুলেশন কি, আমাদের আর্টিফিশিয়ালি আমরা বিভিন্ন ডেটা জেনারেট করি, যেটা আমাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস ব্যবহার করে এখানে এটা ইউজ করা হয়। তাহলে এরপর যদি বলি রিসার্চ মেথোডোলজি, বিভিন্ন রিসার্চের যে মেথোডোলজি আছে এই সবগুলো নিয়ে এখানে বিভিন্ন কোর্স আছে। এছাড়া এখানে ইংলিশ কমিউনিকেশনস স্কিল রিলেটেড বিভিন্ন কোর্স আছে। এছাড়া এখানে আছে আমাদের বিএসসি ক্যাপস্টোন প্রজেক্ট, মানে 4th ইয়ার আমাদের একটা প্রজেক্ট করানো হয়। এই ছিল কি আমাদের আইএসআরটিতে কী ধরনের কোর্স করানো হয়। বেশিরভাগ ডিপার্টমেন্ট বা এই সাবজেক্ট ডেটা সায়েন্স রিলেটেড সাবজেক্টে বেশিরভাগ অধিকাংশ মানে ঢাকা ইউনিভার্সিটি বাদে অন্য ডিপার্টমেন্ট যেগুলো আছে বা অন্য ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে এখানে পড়ানো হয়, অধিকাংশ ক্ষেত্রেই কি এই ধরনের কোর্স মোটামুটি কম বেশি মিক্স করে এই ধরনের কোর্সই থাকে। এর বাইরে খুব একটা কোর্স কোনো জায়গায় থাকে না। এবং আমাদের টোটাল ক্রেডিট কত, এখানে 140 ক্রেডিট টোটাল, এই কোর্সের আন্ডারে 140 ক্রেডিট কভার করা হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে যদি পরের পার্টে যাই, যে আমাদের পরের পার্ট হলো কি হায়ার স্টাডি। এখন সবারই ইউনিভার্সিটিতে পড়তে চায় এমন একটা সাবজেক্ট যার কি দেশে অনেক বেশি সুযোগ রয়েছে এবং হায়ার স্টাডিজের জন্য অনেক বেশি সুযোগ রয়েছে, এই ধরনের সাবজেক্ট অনেকে পড়তে চায়। এরকম যদি কারো ইচ্ছা হয় তাহলে ডাটা সায়েন্স হতে পারে তার জন্য কি খুবই ভালো একটি চয়েস। তাহলে এইখানে হলো আমাদের হায়ার স্টাডিজে কী কী সুবিধা রয়েছে। যদি আমরা টপ কান্ট্রি যদি ধরি যে আমাদের ডেটা সায়েন্সে কোন কোন দেশে যাওয়া যায়, যদি এক কথায় বলতে বিশ্বের যে কোনো দেশে যাওয়া সম্ভব আমাদের ডেটা সায়েন্স থেকে,
তার মধ্যে যদি আমাদের টপ কান্ট্রিগুলো চিন্তা করি তাহলে আমাদের টপ কান্ট্রিগুলোর মধ্যে যদি বলি আমাদের ইউএসএ, ইউকে, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশ বাদেও ইউরোপ বা ইউরোপের বাইরে বা মধ্যপ্রাচ্য যে কোনো বিশ্বের যে কোনো দেশের ডেটা সায়েন্সের হিউজ ডিমান্ড এবং হিউজ স্কোপ রয়েছে। এখন আমরা যদি দেখতে চাই তাহলে ঠিক আছে, বুঝলাম আমরা বিশ্বের এই সমস্ত দেশে যেতে পারবো এবং ওই দেশে কী ধরনের কোর্স আছে বা কী ধরনের আমাদের এইখানে কী ধরনের প্রোগ্রাম আমাদেরকে এখানে প্রপোজ করা হয় বা এখানে দেওয়া হয়। তাহলে যদি দেখি যে এমএসসি বা পিএইচডি ইন ডেটা সায়েন্স, এমএসসি বা পিএইচডি ইন বায়োস্ট্যাটিস্টিক্স, এমএসসি অর পিএইচডি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি বলি, এখানে আছে মেশিন লার্নিংয়ের বিভিন্ন কোর্স দেওয়া হয় বা এপিডেমিওলজি বা পাবলিক হেলথ রিলেটেড বিভিন্ন প্রোগ্রাম এখানে প্রপোজ করা হয়। তাহলে আশা করি এ থেকেই আইডিয়া করা যায় যে ডেটা সায়েন্সের ভেরিয়াস মানে হিউজ ফিল্ড, এবং দেশে বলি দেশের বাইরে বলি সব জায়গায় কিন্তু এখানে পড়াশোনা করার জন্য হিউজ সুযোগ রয়েছে। আশা করি এই সাবজেক্ট থেকে কারো নিরাশ হতে হবে না এবং এর খুবই ভালো মানে বর্তমান লিডিং একটি সাবজেক্ট, বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড একটি লিডিং সাবজেক্ট। আশা করি আপনারা এর হায়ার স্টাডিজ সম্পর্কে আইডিয়া পেয়েছেন। তাহলে যদি আরেকটু পরে যাই, দেখেন ডেটা সায়েন্টিস্ট আমাদের এই যে আমরা এই সাবজেক্টে পড়বো পরে কী হব, অনেক কিছুই হওয়া যায়। তার মধ্যে ডেটা সায়েন্টিস্ট যদি বলি এটাকে যে আমাদের হার্ভার্ড বিজনেস রিভিউর মতে দ্য ডেটা সায়েন্টিস্ট দ্য সেক্সিয়েস্ট জব অফ 21st সেঞ্চুরি। তাহলে বলা হয়েছে 21st সেঞ্চুরির সবচেয়ে লুক্রেটিভ জব হলো আমাদের ডেটা সায়েন্টিস্ট। ওকে, ঠিক আছে। তাহলে যদি দেখি যে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা সায়েন্সে পড়ে আমাদের কী কী কেরিয়ারে আমাদের যাওয়া সম্ভব, যে কোন কোন কেরিয়ারে যাওয়া যায় ডেটা সায়েন্স পড়ার পরে আমরা কি হতে পারি। এখানে প্রথমে বলা হয়েছে ডেটা সায়েন্টিস্ট, যে ডেটা সায়েন্স পড়ে ডেটা সায়েন্টিস্ট হওয়া যাবে। তারপর আছে কি দেখেন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পদে যাওয়া যাবে। আমাদের ডেটা অ্যানালিস্ট হিসাবে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পোস্ট থাকে। তারপর এখানে ডেটা ইঞ্জিনিয়ার, তারপর আমাদের আরেকটি পদ আছে ডেটা স্পেশালিস্ট, এআই স্পেশালিস্ট মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্পেশালিস্ট হিসেবে বিভিন্ন বড় বড় টেক জায়ান্টে আমাদের এরকম পোস্ট থাকে। এছাড়া আমাদের আছে বিজনেস অ্যানালিস্ট, যে আমাদের একটি বিজনেস যে রান করা হয় বা এই বিজনেসের যে ডাউনফল, আপওয়ার্ড, ডাউনওয়ার্ডের যে কোনো কিছু এই ধরনের অ্যানালিসিসের জন্য আমাদেরকে একজন বিজনেস অ্যানালিস্ট খুবই দরকার। এবং যে কোথা থেকে রিক্রুট করা হয়, ডেটা সায়েন্স থেকে এই ধরনের যে পদগুলোতে রিক্রুট করা হয়। তাহলে এবার যদি দেখি যে রিসার্চ সায়েন্টিস্ট, আমাদের অধিকাংশ ডিসিশনই আমাদের রিসার্চ বেসড যে ডিসিশনগুলো নেওয়া হয় সব কিছু আমাদের একজন রিসার্চ সায়েন্টিস্ট দরকার। এছাড়া আমাদের বিগ ডেটা এক্সপার্ট, বর্তমান হলো কি ডেটার যুগ, এই হিউজ ডেটা আমাদের প্রতি সেকেন্ডে জেনারেট হইতেছে। এই ডেটাগুলো হ্যান্ডেল করার জন্য যে আমাদের যে সায়েন্টিস্ট দরকার বা ডেটা সায়েন্টিস্ট দরকার, এর জন্য আমাদের বিগ ডেটা এক্সপার্ট আমাদের অনেককে নিয়োগ করা হয়, যেটা কি ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই আমাদের নেওয়া হয়। এছাড়া আছে এনপিএল ইঞ্জিনিয়ার, মার্কেটিং অ্যানালিস্ট। তাহলে দেখলাম যে হিউজ, এখানে মাত্র 10টা আমরা উল্লেখ করেছি, এর বাইরেও ডেটা সায়েন্স থেকে হিউজ আমাদের কেরিয়ার রয়েছে। আপনারা চাইলে যে কোনো কেরিয়ার যেতে পারবেন, আপনাদের পছন্দ এবং এক্সপার্টিস কোন বেশি স্কিল্ড এই দিক বিবেচনা করে বিভিন্ন পোস্টে যেতে পারবে। এবার দেখবো আমাদের এই সাবজেক্টে পড়ার পর আমরা কেমন স্যালারি পাইতে পারি, আমরা বিভিন্ন জবে গেলে স্যালারি কেমন হয় এবং বিভিন্ন দেশের আমরা কম্পেয়ার দেখবো যে ইউরোপ, আমেরিকা অথবা বাংলাদেশের স্যালারির তুলনামূলক আমরা আলোচনা করবো এবং বিভিন্ন পোস্টের জন্য কী ধরনের স্যালারি পাওয়া যায় তার আলোচনা করবো। এখন যদি দেখি আমরা যেখানে ডেটা সায়েন্টিস্ট, যে ডেটা সায়েন্টিস্ট হিসেবে ইউএসএতে আমাদের স্যালারি কেমন বা ইউরোপের স্যালারি কেমন বা বাংলার স্যালারি কেমন, যেখানে দেখা গেছে যে ইউএসএতে প্রায় 1,30,000 থেকে $2,10,000 পর্যন্ত বার্ষিক স্যালারি পাওয়া যায়, যেটা ইউরোপে গিয়ে দাঁড়ায় $50,000 থেকে $90,000 পার ইয়ার, ডলার না সরি এখানে পাউন্ড, এবং বাংলাদেশে দেখা যায় এটা প্রায় 70,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত এখানে মাসিক স্যালারি পাওয়া যায়। এবার যদি বলি আমরা যে বায়োস্ট্যাটিস্টিশিয়ান যারা তারা কেমন স্যালারি পায়, তাদের দেখা গেছে যে আমেরিকাতে বা ইউএসএতে আমরা যদি বলি 1,10,000 থেকে $1,70,000 পর্যন্ত বার্ষিক আয় করা সম্ভব, এবং ইউরোপে গিয়ে দাঁড়ায় 53,000 বা 50,000 থেকে আমাদের 70,000 পাউন্ড, যেটা আমাদের ইউরোপে পাওয়া যায়। এবং বাংলাদেশে যদি বলি 60,000 থেকে 35,000 থেকে 60,000 প্লাস পর্যন্ত মাসিক এখানে ইনকাম করা সম্ভব, যেটা ইউরোপ আমেরিকার বার্ষিক হিসাবে দেখানো হয়েছে এবং কি বাংলাদেশে এটা মাসিক হিসাবে দেখানো হয়েছে। এবং মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে যদি বলি ইউএসএতে প্রায় $1,20,000 থেকে $2,00,000 পর্যন্ত যে আমাদের বার্ষিক ইনকাম করা সম্ভব, এবং এটা ইউরোপে আমাদের $50,000 থেকে $85,000 পর্যন্ত বার্ষিক ইনকাম করা সম্ভব, এবং যেখানে এটা বাংলাদেশে প্রায় 50,000 থেকে $1,50,000 পর্যন্ত মাসিক আয় করা সম্ভব। তাহলে এবার যদি বলি আমাদের ডেটা ইঞ্জিনিয়ার কোথায়, ডেটা ইঞ্জিনিয়ারিং ইউএসএতে 1,10,000 থেকে $1,70,000 পর্যন্ত বার্ষিক ইনকাম করা সম্ভব, যেখানে ইউরোপে গিয়ে দাঁড়ায় 50,000 থেকে 75,000 পাউন্ড পার ইয়ার, এবং বাংলাদেশে এটা গিয়ে দাঁড়ায় 45,000 থেকে $1,00,000 পর্যন্ত পার মান্থ।
ওকে, ঠিক আছে। তাহলে এরপর যদি দেখি ডেটা বিজনেস বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, এরা ইউএসএতে 70,000 থেকে $1,10,000 পর্যন্ত ইনকাম করতে পারে বার্ষিক, এবং এটা ইউরোপে 35,000 থেকে $60,000 পার ইয়ার ইনকাম করতে পারে, যেটা বাংলাদেশে এসে দাঁড়ায় $35,000 থেকে $70,000 70,000 টাকা পার মান্থ। এই ছিল কি আমাদের স্যালারি আলোচনা। আশা করি স্যালারি সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া পাওয়া গেছে। এখানে এটা পুরোপুরি এইটাই ধরনের কোনো কারণ নেই, যারা ভেরি করে, যার কোয়ালিফিকেশন স্কিল এগুলোর উপর ডিপেন্ড করে এটা ভেরি করতে পারে। আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এবার যদি বলি যে কেরিয়ার অপরচুনিটি, যে এই কেরিয়ার কোন কোন মানে ইনসাইড, দেশের ইনসাইডে কোথায় কোথায় দেখলাম কোন কোন পদে চাকরি করতে পারি, কেমন বেতন পাইতে পারি। এখন আমরা দেখবো কি যে আমাদের কোথায় কোথায় চাকরি হইতে পারে, আমরা সামনে পড়ার পরে কোথায় চাকরি হবে এটা আমাদের জানা খুবই দরকার। তাহলে যদি বলি ইনসাইড কান্ট্রি যে বিসিএস, প্রথমে যদি আসি বিসিএস, সবার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে স্বপ্ন থেকে বিসিএস করার হওয়া, তাহলে এক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিশিয়ান বা ডেটা সায়েন্টিস্ট এদের জন্য একটা খুবই সুখবর বিষয় হলো বিসিএসে আমাদের আলাদা করে আমাদের পদ আছে বা আমাদের সিট সংখ্যা আছে স্ট্যাটিস্টিক্সের জন্য আলাদা করি, যে আমরা বিসিএসও এই ক্ষেত্রে আমাদের খুবই ভালো একটি জায়গা এই সাবজেক্টে পড়ার পরে। তারপর আছে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা বাংলাদেশের বলা হয় নীতি নির্ধারক। স্ট্যাটিস্টিক্সে যত ধরনের মেট্রোলজি যা কিছু বলি না কেন, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের গার্ডিয়ান হলো বিবিএস। এখানে একটা হিউজ সংখ্যক শিক্ষার্থী নেওয়া হয় যারা এখানে স্ট্যাটিস্টিক্সের উন্নয়নে ভূমিকা রাখে। তাহলে যদি আমরা এই ডেটা সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স পড়ার পর আমাদের খুবই একটা ভালো গন্তব্য হইতে পারে বিবিএস। এছাড়া আমাদের রয়েছে একাডেমিয়া। একাডেমিয়া কি, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে, এটা পাবলিক, প্রাইভেট বা ন্যাশনাল, যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের স্ট্যাটিস্টিক্স বা ডেটা সায়েন্স এদের জন্য খুবই একটা ভালো জায়গা। ডেটা সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ডের হলে বিভিন্ন জায়গায় টিচার হওয়া যায়। তাহলে একাডেমিয়া আমাদের জন্য খুব ভালো একটি চয়েস। ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এডি হিসাবে স্ট্যাটিস্টিক্সের এডি নেওয়া হয় কি হিসাবে স্ট্যাটিস্টিক্সের ব্যাকগ্রাউন্ডের, তাহলে আমাদের ডিপার্টমেন্ট থেকে বা আমাদের এই সাবজেক্ট থেকে বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ রয়েছে। তারপরে এডি রিসার্চ সেক্টরে আমাদের এই ডিপার্টমেন্ট বা এই ডিপার্টমেন্টগুলো থেকে আমাদের নেওয়া হয় বা সাবজেক্টগুলো থেকে নেওয়া হয়। এছাড়া কি যে কোনো প্রাইভেট ব্যাংকে আমাদের ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে হিউজ সুযোগ রয়েছে। ওকে, তাহলে এরপর যদি আমরা বলি যে রিসার্চের ক্ষেত্রে কোথায়, আইসিডিডিআরবি, নিপোর্ট, এই সমস্ত ক্ষেত্রে আমাদের বাংলাদেশ রিসার্চ প্রতিষ্ঠান, এইখানে ডেটা সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থেকে হিউজ একটা পরিমাণ লোক নেওয়া হয়। এছাড়া আমাদের একটা হেলথ কেয়ার অর্গানাইজেশনগুলোতে আমাদের খুবই ভালো একটা সুযোগ রয়েছে। তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমাদের খুব ভালো একটা সুযোগ রয়েছে। এরপর যদি বলি যে টেলিকমিউনিকেশন, যেমন বাংলালিংক, জিপি, রবিট, এয়ারটেল, এই সমস্ত ফিল্ডে আমাদের খুব ভালো একটা সংখ্যক ডেটা সায়েন্টিস্ট নিয়োগ করা হয়। তাহলে এই সাবজেক্ট থেকে এই সমস্ত সেক্টরে বা এই সমস্ত কোম্পানিগুলোতে আমাদের খুব ভালো সুযোগ রয়েছে। এরপরে যদি বলি মাল্টিন্যাশনাল কোম্পানি, যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালাইসিস, এর আগে যেগুলো দেখলাম 10টা পদ বা এর বেশি, এই ধরনের অনেক পোস্টে আমাদের লোক নেওয়া হয়। তাহলে এইগুলো যদি বলি আমাদের কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিতেও দেশে থেকেও চাকরি করার সুযোগ রয়েছে। এরপরে আসে যদি ই কমার্সের মধ্যে এখন বর্তমানে যেহেতু অনলাইন বেস শপিংয়ের পরিমাণ খুবই বেড়ে গেছে, তাহলে এখানে ই কমার্স যে প্ল্যাটফর্মগুলো আছে এই সমস্ত প্ল্যাটফর্মে ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, বিগ ডেটা এক্সপার্ট এই ধরনের লোকদের খুব বেশি পরিমাণ নিয়োগ দেওয়া হয়। তাহলে আমাদের দেশে যেমন দারাজ, চাল ডাল, এই ধরনের যত ই কমার্স প্রতিষ্ঠান আছে এই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের বিশাল একটা সুযোগ রয়েছে। আশা করি এগুলো বুঝতে পারছেন। এরপর যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে আমাদের ডেটা অ্যানালাইসিস বা অ্যাকচুয়ারিস হিসেবে অনেক লোক নিয়োগ করা হয়। এই সমস্ত সেক্টরে আপনারা চাইলে যেতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে এরপর যদি বলি কি আমাদের অ্যাওয়ার্ড, দেশের বাইরে কোন ধরনের আমাদের কেরিয়ার অপরচুনিটিস রয়েছে। দেশের বাইরে যদি বলি বিভিন্ন টেক জায়ান্ট, যদি অনেকের শুধু ইচ্ছা আছে যে আমি গুগল, অ্যামাজন এইসবের চাকরি করতে চাই, কিন্তু আমি তো সিএসসিতে পড়ি না, তাদের জন্য একটা সুখবর আছে যে যেহেতু এখন বর্তমানে সিএসসি একটি খুবই ওভাররেটেড সাবজেক্ট হয়ে গেছে। ওভাররেটেড বলবো না, এটা খুবই ডেন্সলি পপুলেটেড একটি সাবজেক্ট, সবাই এখন সিএসসি পড়তে চায়। এখন অনেকে চায় যে এখানে কম্পিটিশন অনেক বেশি সিএসসিতে, তবে কম্পিটিশন একটু কম করে বা অন্য কোনো সাবজেক্টে পড়ে আমি কি যে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, মেটা, নেটফ্লিক্স এই সমস্ত চাকরি করতে, তাদের জন্য ডেটা সায়েন্স হতে পারে খুবই ভালো একটি চয়েস। কারণ স্বপ্ন যদি থাকে যে আমি মেটা চাকরি করবো, আমি মাইক্রোসফটের চাকরি করবো, আমি এখানে অ্যামাজন চাকরি করবো, তাহলে তাদের জন্য হতে পারে ডেটা সায়েন্স খুবই ভালো একটি চয়েস। এরপর যদি দেশের বাইরে বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে খুবই ভালো সুযোগ রয়েছে। দেশের বাইরে এছাড়া হতে পারে ই কমার্সে দেশের বাইরে খুব ভালো সুযোগ রয়েছে। হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যালসেও দেশের বাইরে খুব ভালো সুযোগ রয়েছে। এছাড়া কেউ যদি চায় যে আমি এমন একটা সাবজেক্টে পড়বো যেটাকে পড়ে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো বা ঘরে বসে আয় করতে পারবো, তাদের জন্য খুব ভালো একটি চয়েস হতে পারে আমাদের ডেটা সায়েন্স, যেখানে কি ফ্রিল্যান্সিং এবং রিমোট জব করার সুযোগ রয়েছে। এই ছিল কি আমাদের অ্যাবাউট নিয়ে আলোচনা।
এবার তাহলে কি এই ছিল আমাদের কি সম্পূর্ণ আলোচনা, যে আমাদের সাবজেক্টটি কী, প্রথমে দেখার চেষ্টা করি সাবজেক্টের পরিস্থিতি কী কী পড়ানো হয়, এই সাবজেক্টে আসলে কী 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 পড়ানো হয়, এটা কেন পড়বো, এদেশের কোথায় কোথায় পড়ানো হয়, এদের জব কেমন, এর চাকরির স্যালারি কেমন এবং কোথায় কোথায় চাকরি পেতে পারি, ওভারঅল একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এটা আমাদের ভুল ত্রুটি হতে পারে যে এই এমন একটি সাবজেক্ট ডেটা সায়েন্সের যার সম্পর্কে পুরোপুরি ধারণা দেওয়া খুবই অসম্ভব একটা বিষয়। তাই আমি চেষ্টা করেছি যেন যারা এখানে যখন নতুন ভর্তি হবে তাদের মনে অনেক কনফিউশন থাকে যে কোন সাবজেক্টে ভর্তি হবো, কোন সাবজেক্টটি নিব, এই সাবজেক্টের উপরে কী হবে, তাদের জন্যই আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যাতে ভর্তি হওয়ার আগে অন্তত একটা আইডিয়া পায়, যে তার দুর্বল জন উইক জোনগুলো বুঝে ভর্তি হতে পারে, যেন ভর্তি হওয়ার পরে কেউ আফসোস না করে যে আমার সাবজেক্টে ভর্তি হওয়াটা ভুল হয়েছে, এটা কেন ভর্তি হলাম। তাই জেনে শুনে ভর্তি হওয়াটা খুবই একটি বুদ্ধিমানের কাজ। এই জন্য আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার, যেন আপনারা এই ধারণা কাজে লাগিয়ে যে ভবিষ্যতে ভর্তি হতে পারেন বা যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন না কেন, যে আপনি এই সাবজেক্টটা জানলেন, জানার পরে আপনার নিজস্ব ডিসিশন নিতে সুবিধা হলো। আশা করি আমাদের আলোচনাটা সবার ভালো লেগেছে। তাই সকলের প্রতি কৃতজ্ঞতা এতক্ষণ আমাদের সাথে এই ভিডিওটি দেখেছেন। পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই মাহির আলভি রিদ্বিকে, যে খুবই পরিশ্রম করে এই স্লাইডটি রেডি করেছে এবং তাকে সহযোগিতা করেছেন ফৌজিয়া সামিহা, তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি যারা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স সাবজেক্টে ভর্তি হবে তার সাথে আইএসআরটিতে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে আইএসআরটিতে। আল্লাহ হাফেজ।